প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে শনিবার ও রবিবার এই দুই দিন আমরা মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠান নিয়ে হাজির হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানবীর থাকবো আপনাদের সাথে। আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলোর মধ্যে থেকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এবং বিশ্ব রাজনীতি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ দুজন অতিথি উপস্থিত আছে। পরিচয় করে দিব তাদের সাথে। প্রথমেই আমার বামে আছেন অধ্যাপক এম শাহেদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে মাই টিভির স্টুডিওতে স্বাগত। এরপরেই আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাকেও মাই টিভির স্টুডিওতে স্বাগত। আপনারা এরই মধ্যে শুনেছেন আমরা আজকে আলোচনা করব যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও বিশ্ব রাজনীতি নিয়ে। 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে এবং এখানে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন 20 জানুয়ারি 2025-এ ডোনাল্ড ট্রাম্প। আমি জনাব অধ্যাপক এম শাহেদুজ্জামান, আপনার কাছে জানতে চাই এই ইলেকশন এবং তাদের ইলেকশন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনার মতামত। ধন্যবাদ। আমেরিকান ইলেকশন ব্যবস্থা এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে মাঝে মাঝে যে শব্দটা ব্যবহার করি, সিস্টেম, ইনস্টিটিউশন, মানে প্রাতিষ্ঠানিক কাঠামোর যে প্রাধান্য, সেটাই আমেরিকান এই ইলেকশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা দেখতে পাই যে এইবার যে ট্রাম্প ইলেক্টেড হয়েছে, সেটা হয়েছে একেবারে একটা সুচারু, অত্যন্ত ডিসিপ্লিনড একটা প্রসেসে, যেখানে ট্রাম্প কিন্তু ভয় পাচ্ছিল যে তাকে হয়তো আবার তার কাল্পনিক দৃষ্টিতে যে আবার তাকে হারিয়ে দেওয়া হবে, এবং সে আগে থেকেই তার দল বিভিন্ন অজুহাত খুঁজছিল যে এইখানে ভোট কাউন্টিংয়ে গণ্ডগোল হতে যাচ্ছে, তারপর এই অনেক জায়গায় পোস্টাল ব্যালট ঠিক মতো হচ্ছে না, এই ধরনের নানা অজুহাত। তখন দেখা গেল যে ঠিক ইলেকশন ঘটার 2 দিন আগে একেবারে পুরাপুরি প্রস্তুতি ছিল ওই কিছু কিছু অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড, অর্থাৎ যে পুলিশিং করার যে ব্যবস্থা আমেরিকায় রয়েছে তারা প্রস্তুত, এবং ন্যাশনাল গার্ডের প্রধান বলেই বসেছে যে যদি কোনো রকমের ইনডিসিপ্লিন করা হয়, যদি কোনো পক্ষ আবার ওইবারের মতো ইনসারেকশন শব্দটা ব্যবহার করা হয়েছে, ইনসারেকশন করা হয়, তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। এবং এটা কিন্তু অনেকে অ্যান্টিসিপেট করছিল। তখন ট্রাম্প আর ট্রাম্পের দল বাড়াবাড়ি করেনি, কিন্তু রেজাল্ট যখন বের হয়ে আসলো সবাই এক্সপেক্ট করছিল যে একটা খুব ক্লোজ কন্টেস্ট হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তেমন কোনো কিছুও ঘটলো না। ডেমোক্রেটসরা খুবই মুষড়ে গেল, এবং কমলা হ্যারিস সেই রাতে হাওয়ার্ড ইউনিভার্সিটি, যেখানে সে পড়াশোনা করেছে, তার অ্যালমা ম্যাটার, তাদের সেলিব্রেশন করার কথা, সব প্রস্তুতি ছিল। হাওয়ার্ড ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীরা জড়ো হয়েছিল, কিন্তু হঠাৎ করে খুবই ড্রামাটিক ওয়েতেই কমলা হ্যারিসের পক্ষে যে ক্যাম্পেইন ম্যানেজার ঘোষণা দিল যে আজকে উনি কিছু বলবেন না, কালকে উনি স্টেটমেন্ট দেবেন। তখনই ক্লিয়ার হয়ে গেল যে কমলা হ্যারিস পরাজয় মেনে অনেকটা মুষড়ে গিয়েছে। অপরদিকে ট্রাম্পের দিক থেকে আমরা যে ধরনের উল্লাস দেখলাম, সেই ফ্লোরিডাতে বসে তারা হইচই নাচ গান করলো। তবে একটা বিষয় না বলে পারছি না, যে প্রথম 2-3 দিন কিন্তু যেভাবে মনে হচ্ছিল যে ট্রাম্প একেবারে খুবই অ্যাগ্রেসিভলি বক্তৃতা দিয়ে সে ওই ধরনের একটা কাল্পনিক ধারণা দেবে যে এইবার সে পুরো পৃথিবীকে নাড়িয়ে দেবে, সেরকম কোনো কিছু তাকে বলার ক্ষেত্রে তার দল থেকে তাকে একেবারে ক্লিয়ারলি সাবধান করে দেয়া হয়েছে। বিগতবার আমরা দেখেছিলাম যে উনি নির্বাচনের ফলাফলের আগেই বিজয়ী একটা ঘোষণা দিয়েছেন, এবং এবার সতর্ক করা হয়েছিল তাকে যাতে এরকম কোনো কিছু যেন উনি না করেন। একটা ব্যাপার হচ্ছে যে ওই যেটা আমি প্রথমে বললাম যে আমেরিকান সিস্টেম আর ইনস্টিটিউশনস খুবই শক্তিশালী। এইবার কিন্তু প্রচুর প্রস্তুতি রয়েছে যে আমেরিকান সিস্টেমে প্রত্যেকটা ইনস্টিটিউশন, কংগ্রেস যেখানে ট্রাম্পের মেজরিটি এখন গড়ে উঠেছে, তারপর জুডিশিয়ারি, বিউরোক্রেসি, এরা কিন্তু ওই প্রথম টার্মের মতো ট্রাম্প যেভাবে গায়ের জোরে সমস্ত কিছু একেবারে ইনস্টিটিউশনগুলোকে দুর্বল করে দিয়েছিল, তেমন কোনো কিছু ঘটার মতো সুযোগ পাবে না সে। এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনই আমার মনে হয় উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে যে ট্রাম্প যদি কোনো ভুলে পা দেয়। কেননা
এটা ঠিক যে সে একজন কনভিক্টেড ক্রিমিনাল, এই বাস্তবতাটা কিন্তু সে কিছুতেই অগ্রাহ্য করতে পারবে না। আমেরিকার ইতিহাসে এরকম ঘটেনি যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি তাকে ইলেক্ট করে প্রেসিডেন্টের পদে আনা হয়েছে। এবং যে কোনো সময়ই কিন্তু আবার জুডিশিয়ারি তার বিভিন্ন পদক্ষেপগুলায় যদি সে এই যে চেকস অ্যান্ড ব্যালেন্স রয়েছে কংগ্রেসে, আমেরিকান যারা রিপাবলিকান সেনেটার্স, তারা আগে ট্রাম্প তাদেরকে একেবারে তাচ্ছিল্যের মতো করে আচরণ করত, কিন্তু এখন যে রিপাবলিকান সেনেটর প্রত্যেকেই কিন্তু খুবই সজাগ যে রিপাবলিকান পার্টির যে ইমেজ 4 বছর পরে আবার যখন ইলেকশন হবে কোনোভাবেই তারা অ্যালাউ করবে না ট্রাম্প যেন এমন কিছু অপসংস্কৃতি ঢোকায় বা এমন কোনো কিছু শক্তি প্রদর্শন করতে যায় যার ফলে রিপাবলিকান পার্টির ইমেজ ক্ষুণ্ণ হবে। সেই ব্যাপারে কিন্তু এই কংগ্রেসে রিপাবলিকানরা অত্যন্ত সচেতন। কাজেই আমরা সামনে যেটা দেখব, আমার মনে হয় ট্রাম্প যেভাবে একেবারে উচ্ছ্বসিত হয়ে যাওয়ার মতো কিছুই নেই। ট্রাম্পকে আমার মনে হয় অনেকটা বেঁধে ফেলা হবে। আইন, পলিটিক্যাল সিস্টেম এবং আমেরিকার যে জুডিশিয়াল প্রসেস, এমনকি সামরিক বাহিনীর নেতৃত্ব, তারাও একদম ঘোষণা করেছে যে আমরা আমেরিকার রাষ্ট্রের প্রতি অনুগত, কোনো ব্যক্তির প্রতি না। সুতরাং ট্রাম্প এখন একটা অনেক অন্যরকম একটা নিয়ন্ত্রণে তাকে রাখা হবে। এটাই দেখার মতো ইন্টারেস্টিং হবে যে আগামীতে ট্রাম্প কতখানি নিয়ন্ত্রিত অবস্থায় তার প্রেসিডেন্সি চালায়। তার যে অ্যাগ্রেসিভনেস সেটাও অনেকে উপভোগ করতো, এখন আমরা সেভাবে হয়তো তাকে দেখতে পারবো না, অনেকটা হয়তো সে চেষ্টা করবে, কারণ তার অভ্যাস। সে এমনভাবে নিজেকে ফুলিয়ে প্রকাশ করে সবকিছু, মানে পৃথিবীতে যেন কখনো এরকম হয়নি, তার মতো এরকম অসাধারণ ব্যক্তি। এমনকি রিপাবলিকান পার্টির যাকে আইকন ধরা হয়, রোনাল্ড রেগান, যাকে বলা হয় আধুনিক সময়ের শ্রেষ্ঠ রিপাবলিকান প্রেসিডেন্ট, যার মতাদর্শকে রিপাবলিকান পার্টি মনে করে সিম্বল, সেইটাকে ট্রাম্প অগ্রাহ্য করে ট্রাম্পিয়ান ফিলসফি বলে যে আমি হচ্ছি রিপাবলিকান পার্টির সত্যিকার প্রতিভূ। আসলে তো তা মোটেও না, একটা কনভিক্ট। এখানেই বৈপরীত্যটা সামনে চলে আসবে। জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরবো জনাব ইলিয়াস খান। আপনি যদি এই আমেরিকান ইলেকশনটা এবং ট্রাম্পের বিজয় এবং 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ সব মিলে আপনি এই নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। এবং আমার স্যার আছেন এবং যারা অনুষ্ঠান দেখছেন, স্যার তো ডিটেল বলেছেন। তবে নির্বাচন স্যার এটিকে আপনি কিভাবে দেখবেন যে এই যে পপুলার ভোট অনেক সময় দেখা যায় যে অন্য প্রার্থী পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রাল কলেজের ভোটে জিতে গেছে। যেমন 2020-এ যে নির্বাচন, 2016-তে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু হিলারি ক্লিন্টন তিনি কিন্তু ট্রাম্প সাহেবের চেয়ে 50 লক্ষ বেশি পপুলার ভোট পেয়েছিলেন, কিন্তু ইলেকট্রাল কলেজের ভোটে তিনি হেরে গেছে। আমরা একটা কথা শুনেছি যে রিপাবলিকানরা একটু কনজারভেটিভ, তারা যেমন জরিপে কিন্তু এবারও এই সর্বশেষবারও কিন্তু স্লাইড হলেও কিন্তু কমলা হ্যারিস এগিয়েছিলেন এবং সুইং স্টেটগুলোতেও তিনি কিন্তু অনেক জায়গায় এগিয়েছিলেন। কিন্তু আমি শুনেছি যে রিপাবলিকানরা কনজারভেটিভ হওয়ার কারণে তারা অনেক সময় জরিপে অংশ নেয় না। এই কি বলে, যারা আমেরিকান নাগরিক আছে বা আমেরিকান নির্বাচন তো সারা বিশ্ববাসী ফলো করে। যেমন আমেরিকা যদি নির্বাচন হচ্ছে অনেক মানুষ ঘুমায় না, কিন্তু বাংলাদেশেও আমরা দেখেছি যে কি হচ্ছে, এই কোন স্টেটে কে জিতছেন, এগুলো কিন্তু আমরা ফলো করেছি। তো এটা একটা ধোঁয়াশার মধ্যে রাখা, প্রকৃত চিত্রটা বাংলাদেশের মানুষ বা বিশ্ববাসী পায় না। যেমন যে কথাটা একটু আগে বললাম, 16 সালে যে নির্বাচন হয়েছিল, আমরা সবাই জানি হিলারি ক্লিন্টন গোয়িং টু উইন, সবাই জানে যে ক্লিন্টন জিতে যাচ্ছে, হিলারি ক্লিন্টন, কিন্তু তিনি জিততে পারেন। এবং তিনি জরিপে কিন্তু এমনও সময় হয় যে 5% এগিয়েছিলেন, কিন্তু তিনি জিততে পারেনি, কারণ রিপাবলিকানরা অনেকে ওই জরিপে অংশ নেয় এবং তারা কিন্তু একটি কাজ করেন, ঝড় বৃষ্টি যাই হোক তারা কিন্তু ভোট দিতে যাবেন সবাই। এটা হচ্ছে রিপাবলিকানদের বিশেষ বৈশিষ্ট্য। এই কারণে আপনার দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে আমরা উদার দেশ বলেই জানি, বাট কেন জানি আমার মনে হয়, আমি জানি না সবাই আমার সাথে একমত হবেন কিনা, যে নারী প্রেসিডেন্ট এটি তারা দেখতে চান না। এটি বারবার প্রমাণিত হয়েছে। যেমন ধরুন হিলারি ক্লিন্টনের কথা বললাম, তার ফোকাস ছিল সারা বিশ্বব্যাপী, কিন্তু তিনি জিততে পারেননি। এবার কামালা হ্যারিস, আমরা ভেবেছিলাম যে জো বাইডেন যেহেতু ইলেকশন করছে না, তিনি করছেন, তার একটু জেতার সম্ভাবনা আছে, কিন্তু
মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ সেটিকে কিন্তু সাপোর্ট করেন। এবং ট্রাম্প সাহেব তিনি অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য বা যেভাবে উন্মাদও বলে থাকেন ওনাকে, যেরকম একটা উন্মাদ লোক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। এবং এবার দেখুন এই যে ইলেকশনের কদিন আগে, একদিন না দুদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনি কি টুইট করেছেন, এই চিত্র কি বাংলাদেশে আসলে আছে? আসলে কিন্তু নাই, কারণ এটি তিনি করেছিলেন হিন্দু ভোট। কমলা হ্যারিস কিন্তু তিনি ভারতীয় বংশোদ্ভূত আমরা জানি, এবং শুনেছি এবার যারা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিক ভারতীয় বংশোদ্ভূত আছে তারাও অনেকে নাকি এবার ট্রাম্প সাহেবকে ভোট দিয়েছে। সুতরাং তিনি চেষ্টা করেছেন সব ভোটগুলো তার পক্ষে আনা, যাতে যেমন ধরুন এই যে পেনসিলভেনিয়া টুইটের কথাটা আপনি বললেন, আমরা টুইট বার্তা উনি যেটা দিয়েছেন সংখ্যালঘু নিয়ে, জি জি, এটাকে যদি নির্বাচন কৌশল হিসেবে দেখা হয় তবে আমাদের দেশের জন্য তো একটা নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা যেটা আসলে এরকম কোনো বাস্তবতা আমরা এখানে দেখছি না। তার এই মন্তব্যটা আসলে কি নির্বাচনী কৌশল নাকি বাংলাদেশকে নিয়ে তার বিরূপ মন্তব্যের বহিঃপ্রকাশ? এটি হয়তো উনি কতটুকু জানেন আমি জানি না, বা অন্য যারা ক্যাম্পেইনার আছে, অন্য যারা ক্যাম্পেইন ম্যানেজার অন্য অন্য যারা আছেন, এটা তারাও করতে পারে নাকি স্যার? এরকম হতে পারে না? এত বিষয় দৃষ্টি দেওয়া কিন্তু আসলে ওনার, ওখানে তো আমরা জানি যে যারা নির্বাচন করেন, বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচন করেন, তার বিশাল ক্যাম্পেইন টিম থাকে। এবং এটি কিন্তু বাংলাদেশের মতো না যাইয়া মিছিল করলাম, মারামারি করলাম, পোস্টার লাগালাম, বিষয়টা এরকম না। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনটা মূলত মিডিয়ায়, এবং নির্বাচন কেন্দ্রে গেলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কাভার করেছি। বারাক ওবামা যখন জিতেছেন সেখানে কেন্দ্রে গেলে কিন্তু বোঝাই যাবে না যে এখানে ইলেকশন হচ্ছে, বাট মিডিয়া জুড়ে ইলেকশনটা হয়, ঠিক না স্যার? মিডিয়া জুড়ে পুরো ইলেকশনটা হয়। তো তিনি যে এটি করেছেন, তার ক্যাম্পেইন টিম যারা আছেন তারা বলেছেন, ইভেন ট্রাম্প উনি বাংলাদেশের নামও হয়তো জানেন না, কারণ আমেরিকার 97% লোক, আমি এত কম বললাম, আরও বেশিরভাগ লোক বাংলাদেশ নামে যে একটি দেশ আছে এটি কিন্তু এরা জানে না। কারণ আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী, ফার্স্ট ওয়ার্ল্ডের মুখাপেক্ষী হতে হয়, এই জন্য অনেক কিছু জানতে হয়। আপনি দেখবেন যে উন্নত দেশের লোক কিন্তু ইংরেজি জানে না, জাপানের প্রাইম মিনিস্টার ইংরেজি বলবেন না, এই রাশিয়ার প্রেসিডেন্ট ইংরেজি বলবেন না, কারণ তারা জানে না, তাদের জানার প্রয়োজন নেই। কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে, কারণ আমাদের সারা বিশ্বে ইংরেজির মাধ্যমে কমিউনিকেট করতে হয়। এখানেও বিষয়টি সেরকম। তো সুতরাং এই যে টুইটটি করেছেন নিঃসন্দেহে ক্ষতিকর এবং নিন্দনীয় আমি বলতে চাই, কারণ বাংলাদেশের চিত্র এরকম না। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর অন্যান্য খুব কম দেশে আছে, কিন্তু এই গোষ্ঠীগত দ্বন্দ্ব, ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখুন গরু মাংস ফ্রিজে রাখছে, মেরে ফেলে, এটি তো বাংলাদেশে এইসব দৃশ্য চিন্তা করা যায়, এগুলো ভাবাও যায় না। হ্যাঁ, সুতরাং তিনি যে টুইটটি করেছেন তার ক্যাম্পেইন টিম করেছে, হয়তো তিনিও যদি করেন এটি হয়তো ভোটের জন্য করেছে, এর কোনো প্রভাব বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ন্যূনতম। স্যার খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে ওখানে যে কাঠামো, আমলাতন্ত্র বলুন, অন্য যে কাঠামো, এটির বাইরে গিয়ে প্রেসিডেন্ট যে যা ইচ্ছে যা কিছু করতে পারবে না, সেই সিস্টেম ওখানে নাই। কিন্তু যদি মনে করে যে, আর আপনি যে প্রশ্ন করেছেন বিশ্বব্যাপী, তিনি একটি কথা বলেছেন নির্বাচনে, তিনি বিশ্ব যুদ্ধ বন্ধ করে দিবেন, আমি যদি ভুল না জেনে থাকি। তার নানা সমালোচনা আছে, বাট উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আগের বার, তখন কিন্তু যুদ্ধ বিগ্রহ সারা বিশ্বে এত 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 ছড়ায়নি, এত জায়গায় যুদ্ধ ছিল না। এখন আপনি দেখুন, এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আবার পরবর্তীতে আলোচনা করব। জনাব অধ্যাপক এম শাহেদুজ্জামান, আপনি যদি বলতেন এই টুইটের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা যদি তার নির্বাচনী কৌশলও হয়ে থাকে, কিন্তু এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা বিরূপ প্রভাব কিন্তু জাতি বা বিশ্বের কাছে তুলে ধরার মতোই, যেখানে সম্প্রতি সংখ্যালঘুদের উপর একটা নির্যাতনের কথা বলা হয়েছে। এটা অনেকে খুশি হলেও আবার কেউ কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো কিংবা এটা নিয়ে কোনো বার্তা এরকম আমরা দেখিনি আসলে। তো এটা বাংলাদেশের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে না বিশ্বের কাছে? তা তো হয়েছে, এটা মানে কাম্য ছিল না। এবং আমরা ট্রাম্পের মতো এই ধরনের রেকলেস বলবো শব্দটা, যার পররাষ্ট্রনীতি সম্পর্কে জ্ঞান খুবই সীমিত, হুজুকে চলে, এবং সে ওই মোদি তাকে অনেক সরাসরি, যেটাকে আমরা বলি ফ্ল্যাটার করেছে, তাকে এত বেশি উদ্দীপনা দিয়েছে যে ভারতীয়রা, মার্কিন যুক্তরাষ্ট্রের সব ভারতীয়রা রিপাবলিকান পার্টি এবং ট্রাম্পের পক্ষে থাকবে, নিশ্চয়ই জিতবে। ওই একটা ইয়ের মধ্যে, ওই ধরনের মেন্টালিটির মধ্যে
হয়তোবা তাকে কেউ এই বুদ্ধি দিচ্ছে যে এই বিষয়টা তুলে ধরেন। আমার মনে হয় অ্যাবসলিউটলি এটা একটা নিতান্ত ইলেকশন টাইম, যেটাকে বলি রেথরিক, এবং এটা হয়তো ট্রাম্প নিজেও ভুলে গেছে, তার হয়তো ঘন্টাখানেকের মধ্যে তার মাথায়ও আর এটা কোনোদিন আসবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদিও এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে স্পেশালি ভারতে, পশ্চিমবঙ্গে মানে উদ্ভট সব আলোচনা হয়েছে। এই যে বলে যে পালিয়ে যাচ্ছে ইউনূস সাহেব, এখন পালাবে, হাসিনা আসছে দেশে আমেরিকার ইয়েতে প্রভাবে, সীমান্তবর্তী এলাকায় অন্যান্য ধর্মাবলম্বী লোকরা জড়ো হয়েছে। আজকে একটা ইন্ডিয়ান বেশ মানে পরিচিত একটা ইউটিউব চ্যানেলে দেখলাম এক ভদ্রলোক, যিনি ইন্টারপ্রেট করে হিন্দিতে বক্তৃতা দিয়ে যাচ্ছে যে এই যে চট্টগ্রামে যে একটা বড় রকমের ইয়ে হলো, গন্ডগোল লাগলো, যেখানে হিন্দু কমিউনিটির অনেক বেশি মানে ইনভলভ হয়ে গেল, হ্যাঁ, ইসকনের নামে, সেটা নিয়ে এই আজকে আমি নিজের কানে শোনা যে দিল্লির এক ইউটিউব ব্যবসায়ী, দ্য ব্ল্যাঙ্ক পেজ নাম, বেশ পরিচিত এই ইউটিউব কোম্পানিটা, দ্য ব্ল্যাঙ্ক পেজ, এরা দাবি করছে যে নিজেরাই বলতেছে যে এই ঘটনাটা এখানে পুরা ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে, একটা ক্রাইসিস সৃষ্টি করেছে। কেননা এখন ট্রাম্প ইলেক্টেড হওয়াতে ইন্ডিয়ার জন্য এখন অনেক বেশি সহজ হয়ে যাবে যে তারা যদি এখন বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করে, এমনকি সামরিকও হস্তক্ষেপও যদি করে, তাহলে তারা আবার তাদের পুরনো সরকারকে আবার এখানে বসানো সম্ভব হবে। আমি এটা শোনার সাথে সাথে আমি খুব অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে এই ধরনের কথা এরা বলতে পারে আদৌ, এবং একটা স্বাধীন দেশ এবং পৃথিবীর সপ্তম বৃহৎ দেশ পপুলেশন ওয়াইজ, এবং যেই দেশের সাথে ওয়ার্ল্ডে সবচেয়ে বৃহৎ পিস কিপিং, জাতিসংঘ পিস কিপিং ফোর্স রয়েছে, যেখানে যেই দেশের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং বিশ্ব নন্দিত একজন ব্যক্তিত্ব, এবং যার নিয়ন্ত্রণের ব্যাপারে স্বয়ং পশ্চিমা বিশ্ব স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশের রিকভারি খুব ভালো, প্রশংসনীয়। এইরকম একটা অবস্থায় যেখানে আমাদের এমন কোনো সিরিয়াস ক্রাইসিস নাই, এবং এটা অ্যাবসলিউটলি বিশ্বব্যাপী স্বীকৃত যে বিশাল আকারের দুর্নীতি হয়েছে, এবং অকল্পনীয় অ্যামাউন্ট এর দুর্নীতিবাজরা, এবং তাদের বিচারের ব্যাপারে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান স্বয়ং ঢাকায় এসে খোঁজ খবর নিয়ে প্রশংসা করেছে যে আমরা যে ট্রায়াল করছি, বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে বিচার করছে, সেটা একেবারেই সুস্থ, একেবারেই আইনসম্মত, এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমস্ত প্রক্রিয়া যেন অবশ্যই এগিয়ে যায়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে যে বাংলাদেশের ব্যাপারে তারা সবচেয়ে বেশি যে জিনিসটার দিকে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে মানবাধিকার। এমনকি আগামীতে ইলেকশন হওয়ার বিষয়টার চেয়ে মানবাধিকারকে তারা প্রাধান্য দিচ্ছে, এবং তারপরে যেটা আরও ইম্পর্টেন্ট তারা অ্যাড করেছে যে তারা মনে করে যে এই যে কয়েক মাস আগে যে চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশে, তার বিচার যেন সুসংহতভাবে হয় এবং বিচারে যেন শাস্তি ঠিকমতো দেয়া হয়, এই ব্যাপারে মার্কিন সরকার অত্যন্ত উদ্গ্রীব। এই ডিক্লারেশনটা কিন্তু ট্রাম্প ইলেক্টেড হওয়ার পরে আসছে, পরশু দিন আসছে, আমি নিজে শুনছি। সুতরাং এই যে ট্রাম্পকে নিয়ে যে ফ্যান্টাসি করা হয় না, রূপকথা যে ট্রাম্প আসছে এখন মোদি, আমার ইন্ডিয়ান মিডিয়ার কাণ্ড দেখে আমার অবাক লাগে। আর স্পেশালি যে কলকাতার বাংলা মিডিয়া, এরা যে কত অশিক্ষিত, যে কতখানি মানে রিডিকুলাস, পাগল বলা হয়। তারা বলতেছে যে এই যে ট্রাম্প এখন আসছে, ইউনূস সাহেব তো পলাচ্ছে, পলায়ন মুখর হচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন একটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেমোক্রেসি প্রাইভেট চ্যানেল এই ধরনের ভাষা ব্যবহার করে? এরকম তো কোনো কিছু হওয়ার প্রশ্নই ওঠে না। এর ফলে কি হয়, এখানে যে মাইনরিটি, তারা তো অনেক বেশি অত শিক্ষিত হতো না, তাদের মানসিক প্রক্রিয়ায় এটা কাজ করে, তারা আরো বেশি উগ্র হয়ে ওঠে। আমরা অনুষ্ঠানে একটা বিরতি নিব, বিরতির পরে আবারও আপনার আলোচনা ফিরবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এবং বিশ্ব রাজনীতি নিয়ে। ফিরছি আলোচনায়। জনাব ইলিয়াস খান, আপনি যেমনটা আমরা অধ্যাপক এম শাহিদুজ্জামানের কাছ থেকে শুনছিলাম যে
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় গণমাধ্যম এই অন্তর্বর্তী সরকারের প্রধান বেকায়দায় পড়ে যাবেন এরকম বিভিন্ন মন্তব্য করছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন বিগত প্রেসিডেন্ট জো বাইডেন, এবং নতুন প্রেসিডেন্ট আসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আসলে বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে কিনা? বাংলাদেশে 1% প্রভাব পড়বে না। অনেকে ভাবছেন ট্রাম্প সাহেব ক্ষমতায় আসছেন, তিনি বোধহয় এই আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তাকে এসে চেয়ারে বসিয়ে দেবেন এরকম একটা। এবং শুনুন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমি যদি ভুল না জেনে থাকি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অভিবাসী তারা সবসময় ডেমোক্র্যাটদের ভোট দেন, কিন্তু এবারে ওখানে যারা আওয়ামী লীগ সমর্থক আছেন বাট অভিবাসী, তারা এবার নাকি সবাই মিলেমিশে ট্রাম্প সাহেবকে ভোট দিচ্ছেন। কারণ তারা মনে করেন যে ট্রাম্প সাহেবের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের সখ্যতা আছে, ভালো পার্সোনাল রিলেশন আছে। এবং তিনি যেহেতু সবসময় চাচ্ছে ভারত যে আবার শেখ হাসিনা ফিরে আসুক, অনেকে ভাবছেন যে পত্রিকাগুলো গণমাধ্যমগুলো দেখলে আপনি বুঝবেন যে, কিন্তু আমার কষ্ট হয়, ভারত পৃথিবীর একটি অন্যতম বড় গণতান্ত্রিক দেশ, নানা সমস্যা আছে, কিন্তু তাদের ভোট নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। সেখানে খুব দুর্ভাগ্যজনকভাবে এই দামি ভোট, রাতের ভোট, কোনো প্রকার ভোট ছাড়া যে ক্ষমতায় টিকে থাকা, সেই দলটিকে কেন এত অন্ধভাবে সমর্থন দিচ্ছে, এটি আমার কাছে বোধগম্য নয়। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম না, আগেও হয়েছে। দেখুন, এই যে ভারত বিরোধী একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল, বাংলাদেশের সকল মানুষ ভারতীয় পণ্য বর্জন করেছিল। এরকম তো হওয়া উচিত না। আমি তো ইচ্ছে করলে আমার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, পারবো? সুতরাং সুসম্পর্ক থাকা উচিত। ভারতের উচিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক, একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক রাখা ঠিক না। আপনার মনে আছে নিশ্চয়ই যে 14 সালে যখন কংগ্রেস ছিল ক্ষমতায়, সুজাতা সিং এসে জেনারেল এরশাদকে রাজি করিয়ে কিভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনা যায় বা ক্ষমতায় রাখা যায় সেই চেষ্টা করেছেন। নানা কথা আছে, তখন ঈশ্বর সাহেবকে সিএমএইচে নিয়ে চিকিৎসার নামে নানা কিছু আমরা শুনেছি, যে এক ধরনের গান পয়েন্টে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে। তারপরে সবগুলো নির্বাচনে তারা অত্যন্ত দৃষ্টিকটুভাবে, এবং রেজাল্টও পাচ্ছে। ভারতের প্রতিবেশী দেশগুলো আছে, সর্বশেষ বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সখ্যতা ছিল বা সম্পর্ক ভালো ছিল, তাও জনগণের সঙ্গে না। কিন্তু আপনি দেখুন, পাকিস্তানের সাথে সম্পর্ক নেই, চীনের সাথে সম্পর্ক নেই। এই ছোট্ট দেশ মালদ্বীপ, সেখানেও যিনি ভারত বিরোধী তিনি ক্ষমতায় এসে। এই যে নেপালে আমরা জানি পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, ভারতের ধর্মভিত্তিক রাষ্ট্র চালায় এখন, যাই হোক, তারা পাশে নেই। ভুটান ছোট্ট একটি দেশ, 7,7,7,7,7 মানুষ, তারা নেই। এই যে শ্রীলঙ্কা, তাদের ভারতীয় বংশোদ্ভূত লোকে অনেক আছে, তামিলরা সেখানে আছে, তারা সঙ্গে নাই। এটা একটা দেশ এরকম কেন? কই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো তার প্রতিবেশী, বড় প্রতিবেশী কানাডা, তাদের সাথে সম্পর্ক খারাপ না। কোনো দেশে, চায়নার সঙ্গে 14টা দেশের সীমান্ত আছে, 14 কান্ট্রি, কই তাদের সাথে তো এরকম সম্পর্ক ভারত ছাড়া অন্য দেশের সঙ্গে নেই। ভারত কি এমন কি হয়ে গেছে পৃথিবীতে, এমন কি শক্তি যে সব প্রতিবেশীকে রুষ্ট করে তাদের চলতে হবে? এটা ঠিক না। মনে হয় তাদের বোধোদয়ের সময় এসছে, তারা কি বলে যে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকে। এবং বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের কিন্তু বিরাট মার্কেট, এই পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সপ্তম বাংলাদেশ, বিশাল মার্কেট না, কিন্তু এদিকে তাদের লক্ষ্য নেই। তারা কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে, আওয়ামী লীগকে তুষ্ট করবে, সেই চেষ্টা তারা করবে। বাট তারা ভাবে না যে এই ভূখণ্ড থেকে 2জন মানুষ পালিয়ে গেছেন। একজন 800 বছর আগে, লক্ষণ সেন, আমরা নিশ্চয়ই বইতে সবাই পড়েছি। আরেকজন পালিয়ে গেলেন এবার শেখ হাসিনা, আর কিন্তু কেউ পালিয়ে যাননি। এবং তারা কোথায় বাস করছেন? একমাত্র রাজনৈতিক দল যার প্রধান, তিনি তার সকল নেতা কর্মীকে ফেলে পালিয়ে গেছেন। এবং এই বাংলাদেশ ইতিহাসে প্রথম 300 জন এমপি, যদিও বিনা ভোটের, তারা কিন্তু পালিয়ে গেছেন। বায়তুল মোকাররমের খতিব, তিনি মসজিদ ত্যাগ করে চলে গেছেন। মানে দেশটা এই জায়গায় নিয়ে গেছে তারা। তো এই দলটাকে এত সাপোর্ট করতে হবে কেন? আর আমার বন্ধুরা যারা ভাবেন যে আওয়ামী লীগ আবার দিল্লি তাদেরকে চেয়ারে বসিয়ে দেবে ঢাকায়, সুদূর পরাহত। পৃথিবীর কোনো স্বৈরাচার ক্ষমতাচ্যুত হয়ে ক্ষমতায় ফিরে আসতে পারেনি। এই হোসনি মোবারক 30 বছর ক্ষমতায় ছিলেন, ক্ষমতাচ্যুত হয়েছে। আমাদের নিশ্চয়ই আরব বসন্তের কথা মনে আছে, অনেক স্বৈরাচার ছিল,
তারা ক্ষমতায় আসতে পারে না। এদেশের ইতিহাসও এবং বাংলাদেশের মানুষ দিস দ্য ফার্স্ট টাইম, ধরুন ৭১ তো আমরা ভালোভাবে দেখতে পারিনি, বাট এবার যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যে ফাটল ধরানো এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আপনি দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়েছিল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জামা কাপড় ফেলে পালিয়ে গেছেন, আমাদের সেই দৃশ্য মনে আছে। মাত্র ১০ জন মানুষ মারা গেছে, 10 পিপল অনলি। এরশাদের বিরুদ্ধে আমরা এত আন্দোলন করেছি, ৯ বছর, ৯.৫ বছর। এরশাদের বাহিনীর গুলিতে মারা গেছে মাত্র ৮২ জন লোক। এবার এই ১ মাস ৫ দিনে প্রায় ২০০০ লোক মারা গেছে এবং এই আমরা ৩৫০ লোক অন্ধ হয়ে গেছে, ৩৫০ লোক আমাদের ছাত্র জনতা, তারা চোখে দেখতে পারবে না। তারপর ধরুন আহত হয়েছে, আমরা বলছি ২২,০০০, আরো অনেক বেশি। এই ভূখণ্ডে আপনার কাছে আমরা একটু মার্কিন রাজনীতি বাংলাদেশের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। ফিরছি অধ্যাপক এম শাহেদুজ্জামান, আপনার কাছে আসলে ইলিয়াস খান যেরকমটা বলছিলেন যে আওয়ামী লীগ মনে করছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা হবে, কিংবা তারা এই ধরনের এক বক্তব্য আমরা দেখেছি। আসলেই কি এর কোনো প্রভাব পড়বে আওয়ামী লীগ বা বাংলাদেশের উপরে, কিংবা ডোনাল্ড ট্রাম্প কি এরকম কোনো নীতি নিতে পারেন? না, এটা ঠিক যেভাবে তারা এই ১৫ বছরে যেটা আন্তর্জাতিক রীতিনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই মহিলা যেভাবে বাংলাদেশকে একটা অত্যন্ত নিচু স্তরে নিয়ে গিয়েছে, তারই ধারাবাহিকতা এখন আমরা দেখতে পাচ্ছি। যে এটা উদ্ভট চিন্তা যে যেখানে একটা কোনো ইলেকশন হয়নি, গায়ের জোরে একদম পুরা, আমি এটাকে বলি একটা সন্ত্রাসী কায়দায় তারা ৩ বার ক্ষমতায় জোর করে বসেছে। বিরোধী দল বলতে কোনো কিছুই ছিল না। এরপর কিভাবে এদের মাথায় এ ধরনের চিন্তা আসে যে ওয়ার্ল্ডের সবচেয়ে নিয়ম পালনকারী যে গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে প্রচণ্ড প্রখর জুডিশিয়াল পাওয়ার, সুপ্রিম কোর্টের হাতে যে ক্ষমতা, এবং যেখানে বলতে গেলে প্রত্যেকটা অঙ্গরাজ্য তার আলাদা আলাদা আইন, সেই দেশের কাছ থেকে কীভাবে আশা করে যে এই প্রেসিডেন্ট ট্রাম্প বা মার্কিনী সহযোগিতায় তারা বাংলাদেশে আবার তারা ফিরে আসবে বা গণ্ডগোল করবে? এরকম তো প্রশ্নই ওঠে না। প্রথমত যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং তাদের যে গোয়েন্দা বাহিনী যেটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কাজ করে, তারা আমরা যতটুকু গভীরভাবে জানি আমাদের চেয়ে তারা আরও ভালো খবর রাখে এই দেশের কি হচ্ছে, কারা কোন দেশ। ভারত এখানে তাদের গোয়েন্দা বাহিনী দিয়ে কিভাবে এই যে ইনস্টিগেট করে, আশকারা দিচ্ছে, এবং এখানকার এক মাইনরিটি গোষ্ঠীকে তারা অন্যভাবে পরিচালিত করছে বিভিন্ন এই যে ইস্কনের মতো সংগঠন তৈরি করে পেছনে পেছনে তারা কি কাজ করছে। এটা স্বয়ং ইন্ডিয়ান মিডিয়া নিজেই বলে যে ভারত চাইছে বাংলাদেশে একটা ঘটনা ঘটায় সেখানে হস্তক্ষেপ করবে। এই ধরনের বিষয়ে বাস্তবতা তো পশ্চিমা মিডিয়া খুব ভালো করে জানে। এই যে আমাদের যে আগে একটা ইলেকশনের নামে কি হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অপমানিত হলো, এই দেশের জনগণের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজ যে এত ছোট হলো, সেটা তো মার্কিনিরা খুব ভালোভাবে নেয়নি। তাদের যে স্টেট ডিপার্টমেন্ট সহ তাদের বিভিন্ন রকমের সংস্থাগুলো যে কাজ করে বাংলাদেশে, তারা অত্যন্ত লজ্জিত হয়েছে এবং তারা এটা খুব ভালো করেই জানে যে বাংলাদেশে ভারতের যে আচরণ প্রক্রিয়া কি ধরনের। এই যে এতগুলা ছেলে যে মারা গেল, সেটা কি আমাদের দেশের বাহিনী করেছে? এখানে তো বাইরের লোক যে অনুপ্রবেশ করেছে তার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, এবং এগুলো যখন আন্তর্জাতিক আদালতে এভিডেন্স সব সামনে চলে আসবে, প্রচুর প্রমাণ রয়েছে। এই প্রমাণগুলো যখন সামনে আসবে, সেটাই চায় না ভারত। চাচ্ছে যে যেভাবেই হোক এখানে আন্তর্জাতিক আইন আদালত এবং এই যে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার ক্রাইমস, যুদ্ধাপরাধের যে শাস্তি, সেটা হলে ভারতের সরকার নিজেই এক্সপোজড হয়ে যাবে, এবং এই জন্যেই কিন্তু তারা এত ভয় পায়। তারা এখানে হস্তক্ষেপ করে এই যে হাসিনাকে রেখে দিয়েছে দিল্লিতে, শোনা যায় যে তাকে আবার তারা নাকি বিজয়ের বেশে পাঠাবে। এটা যে অ্যাবসলিউটলি মানে বলতে গেলে বিজেপি যে ব্যাংক্রাফট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকানরা এটা জানে যে আসল ফরেন পলিসি চালাচ্ছে আরএসএস, এবং এরা এই যে বাংলাদেশে সবসময় বলে জামাত মৌলবাদী সন্ত্রাসী। আমাদের দেশে তো কোনো মৌলবাদী সন্ত্রাসী সেরকম নাই, যেটা ছিল তাও ওই আওয়ামী লীগরা
আলাদাভাবে ইচ্ছা করে স্টেজ ম্যানেজ যাকে বলে এইসব করতো, বরং ভারতের আরএসএস এটা পরিচিত একটা সন্ত্রাসী গোষ্ঠী, এটা আন্তর্জাতিক আইনে একে নিষিদ্ধ করার কথা, এবং অনেক সময় আরএসএস অনেক কাছাকাছি চলে গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলো একে নিষিদ্ধ করবে। সেটা করেনি, বিকজ মোদি নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিজেকে তার যে নিরাপত্তা বলয় এবং মার্কিনী অর্থনীতির সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই আরএসএস বিপক্ষে এখন পর্যন্ত তারা কোনো কঠিন পদক্ষেপ নেয়নি। তবে আমরা ধরে নিতে পারি যে আগামীতে ঠিক ভারত এবং ভারতীয় অন্ধ জনগোষ্ঠী যা ভাবছে ঠিক তার উল্টাটা ঘটবে। কেননা আমরা খুব ভালো করেই জানি বাংলাদেশে যেসব রিফর্ম, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের জনবলের অভাব, তারপর আমাদের দেশে বিশৃঙ্খলা থাকে অনেক ক্ষেত্রে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিভেদ, এত কিছু নেগেটিভ ফ্যাক্টর থাকার পরেও কিন্তু একথা অস্বীকার করার উপায় নাই যে আমাদের যে এত বড় ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমাদের যে অর্থনীতিবিদরা এখন যারা দায়িত্ব নিয়েছে তারা ওই ঋণের প্রয়োজনীয় যতটুকু ফেরত দেওয়ার সেটা ফেরত দেওয়া হয়েছে, এবং আমাদের যে রিজার্ভ যেটা ডিক্লাইন করছিল, এবং এটা স্যালিউট দিতে হয় আমাদের শ্রমজীবী মানুষকে যারা মাথার ঘাম পায়ে ফেলে ও মধ্যপ্রাচ্যে কাজ করে যেভাবে আমাদের বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, সমস্ত প্রক্রিয়াটা কিন্তু ভালোভাবেই চলছে এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন বেড়ে যাচ্ছে। তারপর ধরেন আমাদের যদি এই যে কনস্টিটিউশনটাকে সেখানে এমন এমন রিফর্ম আনা সম্ভব, যারা এখন কমিটিতে রয়েছে তারা সবাই জ্ঞানী ব্যক্তি, ইলেকশন সিস্টেমটাকে মানবিক করা, গ্রহণযোগ্য করা সম্ভব। এখন আমরা তো বলতে পারি স্যার যে যুক্তরাষ্ট্র আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে তো তারা অবগত আছে, যেহেতু তারা মানবাধিকারের বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। আমরা যদি একটু ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বা ইশতেহার বা নির্বাচনী প্রতিশ্রুতিগুলো নিয়ে কথা বলতে চাই, তাহলে উনি যুদ্ধ থামানোর ব্যাপারে একটা গুরুত্ব আরোপ করেছেন এবং মুসলিম বিশ্বে যে যুদ্ধগুলো লেগে আছে উনি বলেছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে যে শত শত কোটি ডলার দেওয়া হচ্ছিল সেটা তিনি প্রথম দিন এসেই বন্ধ করে দিবেন, তারপরে লেবাননের যুদ্ধ বন্ধ করে ফেলবেন। এর পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিনি গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেও তিনি কিন্তু ইসরায়েলের একজন কড়া সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছেন নিজেকে। আসলে এই নির্বাচনী তার যে প্রতিশ্রুতি বা নির্বাচনী যে ইয়েগুলো তিনি দিয়েছেন, প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এগুলো আসলে নির্বাচনী প্রতিশ্রুতি না, এটার উপরে আমরা বলতে পারি যে আসলে মধ্যপ্রাচ্যে এখন আমরা কিছুটা সমাধান, এর আগের ক্ষমতাতে কিন্তু আমরা দেখেছিলাম এত যুদ্ধ কিন্তু সেই সময়টা ছিল না। তাহলে এটাকেও কি আমরা নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেই ধরবো, নাকি আমরা একটা শান্তির বার্তা পাবো আসলে মধ্যপ্রাচ্যে? আমার মনে হয় আসলে আমরা একটা শান্তির বার্তা পাবো। ট্রাম্পের অনেক কিছুই বাড়াবাড়ি এবং অতিরঞ্জিত কথা হয়ে থাকে, তবে এটা ঠিক যে স্পেশালি ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের যে ব্যক্তিগত কমিটমেন্ট, তিনি একজন ব্যবসায়ী এবং এইভাবে আমেরিকার যে ট্যাক্স পেয়ার্স মানি, বিশাল ইনভেস্টমেন্ট যার কোনো শেষ নাই, যার কোনো একটা তলাবিহীন ঝুড়ি এই ইউক্রেনের যুদ্ধ, সেটা সে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাবে, এটা সত্যি সম্ভব এবং এটার উপর আমরা আস্থা রাখতে পারি। কেননা প্রথমত তার সাথে পুতিনের যে একটা বিশ্বাসের সম্পর্ক রয়েছে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা, অগ্রাহ্য করার কোনো উপায় নাই। এবং বলতে গেলে ট্রাম্প যে রিইলেক্টেড হলো তার একমাত্র প্লাস পয়েন্ট আমি যে দেখব যে পুতিনের সাথে ট্রাম্পের যে সম্পর্ক, এবং হয়তোবা খুব শিগগিরই ইউরোপে আমরা হয়তো দেখতে পাবো যে ইউক্রেনকে একটা ইয়েতে আসতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে এবং আমার মনে হয় ইউক্রেনকে কিছুটা ছাড় দিতে হবে এবং ইউক্রেন আদৌ নেটোতে জয়েন করতে পারবে কি না সেই ব্যাপারেও আমেরিকার একটা সিদ্ধান্ত থাকবে। মোট কথা নেটোর যে ভবিষ্যৎ সেখানে আমেরিকা শর্ত দিয়েছে যে আমরা এইভাবে একতরফাভাবে আমেরিকার টাকা ঢালতে পারবে না, নেটোর সদস্যদের তাদেরকেও আরও আর্থিক যে খরচ সেটা আরও তাদেরকে বহন করতে হবে। এগুলো নিয়ে কিন্তু ইউরোপের সাথে আমেরিকার নেটোর সম্পর্ক একটা নতুন মাত্রা যোগ হবে। তবে ইসরায়েলের ব্যাপারে আমার মনে হয় এখানে একটা বিশাল তারতম্য। আজকেই খবর ছিল, সকালবেলায় সিএনএনের প্রথম খবর ছিল যে ইরান নাকি ট্রাম্পকে
হত্যা করতে চেষ্টা করেছিল, কোন ইরানিয়ান এক অ্যাসাসিন নাকি ধরা পড়ছে। আমার কাছে এটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড মনে হয়, আমার মনে হয় এটা একটা সাজানো নাটক, হয়তো বা হয়ে থাকে, কিন্তু আমরা তো জানি যে ট্রাম্প কীভাবে ইরানের সবচেয়ে সেলিব্রেটেড জেনারেল, যাকে আইকন বলা হয়, জেনারেল সুলেমানিকে হত্যা করেছে। এটা তো আন্তর্জাতিক আইনের চরম বরখেলাপ, এবং এটার জন্য কিন্তু ট্রাম্পের বিচার হওয়া উচিত। যে তুমি একটা দেশের সেনাপতি, কোনো যুদ্ধে ইনভলভ না, বরং সে আরও আইসিসের বিরুদ্ধে আমেরিকাকে প্রচুর সহযোগিতা করেছে। ইরান এখনো সেটা ভোলে নাই, এবং আজকে ইরান যেই বাস্তবতা ফেস করছে ইসরায়েলের সাথে, ইরান কিন্তু মোটেও দুর্বল না। এখন ট্রাম্প যদি মনে করে যে ইরানকে আবার আঘাত করবে, আবার নেতানিয়াহুকে সুযোগ দেবে যে তুমি আরো বেশি জায়গা দখল করে নাও, তাহলে মধ্যপ্রাচ্যে একটা চূড়ান্ত ধ্বংসাত্মক পরিণতির দিকে যাবে। ট্রাম্পের জন্য দুইটা সুযোগ রয়েছে। একটা সুযোগ হচ্ছে ইউক্রেনের যুদ্ধ থামাবার, সেখানে সে সাকসেসফুল হবে, খুব সম্ভবত হবে সে। তবে মধ্যপ্রাচ্যে সে যদি মানসিকতা না পাল্টায়, রিপাবলিকান পার্টি যদি টু স্টেট থিওরি, যে ফিলিস্তিন সম্মানের সাথে তার সমস্ত কেড়ে নেওয়া টেরিটরি ফেরত দিতে হবে, এটা একটা অসম্ভব ব্যাপার, কিন্তু এটাই কিন্তু আন্তর্জাতিক আইনের কমিটমেন্ট। আমেরিকা কিন্তু এটা প্রমিস করছে ক্লিন্টনের সময় পর্যন্ত, যে ইসরায়েল যা জায়গা দখল করছে সেগুলো সব ফিলিস্তিনিদের আবার ফেরত দেবে, এবং দুটা রাষ্ট্র পাশাপাশি থাকবে। এটাই যদি ঘটে তাহলে সেখানে শান্তি ফিরে আসবে। কিন্তু আমার মনে হয় না যে ট্রাম্প বা রিপাবলিকান পার্টি, এবং রিপাবলিকান পার্টিতে আপনার একটা আলট্রা রাইট বলে একটা অংশ আছে যারা উগ্র ডানপন্থী, তারা তো আরো বেশি। তারা এই যে সেনেটর টেড ক্রুজ বলে একজন আছে। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতির পরে ফিরছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। চলছিল আলোচনা বিশ্ব রাজনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নিয়ে। আবারও ফিরছে আলোচনা। জনাব ইলিয়াস খান, আপনি যদি বলতেন আসলে এই বিশ্বযুদ্ধ বলা চলে, যেটা আসলে দুঃখিত বিশ্বযুদ্ধ না, আমরা যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা বলি, সেখানে হয়তো বা আমরা কিছুটা সমাধান পাবো, যেমনটা বলছিলেন অধ্যাপক এম শাহাদুজ্জামান। তবে এই দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ, এটার তো কোনো সমাধান আসলে সেরকম বার্তা আমরা পাচ্ছি না, যেহেতু উনি যুদ্ধ বন্ধের কথা বললেও কিন্তু ইসরায়েলকে কড়াভাবে সমর্থন জানিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে আপনি কি যেন বলছিলেন এই বিষয়টা নিয়ে? না, এই যুদ্ধের খুব দ্রুত অবসান হবে বলে আমি মনে করি না, বাট ইউক্রেন রাশিয়ার যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে বলে আমি মনে করি। এবং ইরানের সঙ্গে এখন যে বৈরিতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাই যে রাষ্ট্রগুলো, এগুলো আমার কেন জানি মনে হয় আরও বাড়বে। আমি খুব আশঙ্কা করছি যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা যুদ্ধের আশঙ্কা রয়েছে এখন। আপনি জানেন এখনই তো একটা বিরাট অংশ, যেমন লেবানন, গাজা, ইভেন ইরানও তো একবার ওখানে ক্ষেপণাস্ত্র মেরেছে, আবার পাল্টা মেরেছে ইসরায়েল, এবং ইসরায়েল মারার পর কিন্তু ইরান আবার বলেছে যে তারা আবার প্রতিশোধ নিবে। একটা গভীর সংকট সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি। আর ট্রাম্প সাহেব যেটি বলেছেন ন্যাটোর ভবিষ্যৎ আমি খুব খারাপ দেখছি। তিনি কিন্তু এক ধরনের ন্যাটোকে বলেছেন যে আমরা যে অর্থ দিয়ে তোমাদের বাঁচিয়ে রাখবো, এটি আমরা একতরফাভাবে আর করবো না, কারণ এটি আমার পক্ষে, এবং মার্কিন ভোটাররা কিন্তু এটিকে সাপোর্ট করেছে, আপনি দেখুন। এবং তিনি কিন্তু বলেছেন যে ক্ষমতা প্রাপ্তির ক্ষমতা তো পাবে 20শে জানুয়ারি, তিনি হচ্ছেন এখন প্রেসিডেন্ট ইলেক্ট। এরপরে যখন একদম পুরোপুরি প্রেসিডেন্ট হবে তখন দেখা যাবে। তিনি বলেছেন আমি 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবো। আমাদের সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি জানি আমাদের এই কথা তো ওনাদের কানে যাবে না। আর গাজায় যে অ্যাট্রোসিটি চলছে, যে নৃশংসতা চলছে, এটি পুরো মানব সভ্যতার জন্য একটি কষ্টকর দিক, অবমাননাকর দিক। এই যুদ্ধটি দ্রুত বন্ধ হওয়া উচিত। আমার যে আরব রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে কোনো আর এখন আর যুদ্ধ না, গাজা নিয়ে যেটা হচ্ছে একতরফাভাবে ইসরায়েল কোনো কিছু। আজকে একটা দৈনিকে দেখলাম একটা বাচ্চার চিঠি, 10 বছরের বাচ্চা, সেই বাচ্চাটি জানে যে মারা যাচ্ছে, তখন ওই অ্যানা ফ্রাঙ্কের চিঠির মতো একটা চিঠি সে লিখে দেখে, খুব হৃদয় বিদারক। এসব 16,500 শিশু মেরে ফেলা হয়েছে। এটি কোনো সভ্য পৃথিবীতে ভাবা যায় আমরা নিজেদের সভ্য দাবি করি, এটি তো হওয়া উচিত না। গাজায় শুধু
শিশু এবং নারী বেশি 70% বেশি মারা গিয়েছে। সুতরাং এটি বন্ধ হয়েছে এবং যুদ্ধ ক্রমান্বয়ে লেবাননে ছড়িয়ে পড়ছে। লেবাননে যে হিজবুল্লাহ গেরিলা রয়েছে তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে, বাট যুদ্ধটা হচ্ছে একতরফা। কারণ ইসরায়েলের কাছে আধুনিক বিধ্বংসী অস্ত্র আছে, অন্যান্য এই যে আমরা হামাস বলি, হিজবুল্লাহ বলি, এদের কাছে তো এরকম নাই। সুতরাং যুদ্ধটাই এখন কিন্তু একতরফা হচ্ছে। আপনি দেখুন হাসপাতাল ধ্বংস করে দিচ্ছে, স্কুল ধ্বংস করে দিচ্ছে, মানুষের বাড়িঘর নির্বিচারে বোমা মারছে। এটি ভাবা যায়, কিন্তু এটি হচ্ছে। তো আমি আশা করতে চাই যে বিশ্ব বিবেক কখনো না কখনো জাগবেই। এ ধরনের নৃশংসতা, এ ধরনের অমানবিকতা এগুলো চলতে পারে না এই বিশ্বে, এই পৃথিবীতে। এর অবসান হবে আমি আশা করি। এবং আপনি জানেন যে ইউক্রেন যুদ্ধ বা রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী নানা অস্থিরতার সৃষ্টি হয়েছে, কিন্তু সেটির খুব দ্রুত অবসর হওয়া দরকার। ইভেন আমাদের যে পণ্য মূল্য বৃদ্ধি পাচ্ছে, এই জন্য কিন্তু আওয়ামী লীগ সরকার শেষ দিকে এই যুদ্ধকে দায়ী করতো। আমরা আসলে অনুষ্ঠানে একদম সংক্ষিপ্ত সময়ে আছি, আমরা খুব অল্প করে কিছু কিছু বিষয় জানতে চাই। আপনি যদি আমাদের বলতেন, অবৈধ অভিবাসীদের নিয়ে একটি মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন যে অবৈধ যারা অভিবাসী আছে তাদের তিনি বের করে দিবেন এবং এই প্রতিশ্রুতি দিয়ে আমি মনে করি তিনি ইচ্ছে করলে বের করে দিতে সবাইকে পারবেন না। তিনি ইচ্ছে করলেই সবাইকে বের করে দিতে পারবেন বলে আমি মনে করি না। ওখানে প্রেসিডেন্ট যা ইচ্ছে করে সেটি যে, এবং মার্কিন জনগণের কিন্তু এইসব অবৈধ অভিবাসী দরকার আছে। এই কারণে ফার্স্ট ওয়ার্ল্ডের যারা নাগরিক তারা কিন্তু মেইন স্ট্রিম জব করেন। অনেক জব আছে যেগুলো যারা অভিবাসী তারা করে থাকেন। তাদের দেশকে টিকিয়ে রাখার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এইসব মানুষ কিন্তু দরকার আছে। সুতরাং ট্রাম্প সাহেব ইচ্ছে করলে এই যে সবাইকে বের করে দেবেন সেই সুযোগ তার আছে বলে আমি মনে করি না। সুতরাং যারা অবৈধ, বিশেষ করে বাংলাদেশি অনেকে আছেন আমি জানি, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেখবেন হঠাৎ করে হয়তো এই ঘোষণা চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ। জনাব অধ্যাপক এম শাহেদুজ্জামান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই অভিবাসন বিষয়টা নিয়ে। তিনি বলেছেন যারা অবৈধ অভিবাসী আছেন তাদের খুব বের করে দিবেন উনি। আসলে এটাতে তাদের উপরে কি প্রভাব পড়তে পারে কোনো ধরনের? আর আমরা যদি বলি বাংলাদেশের রোহিঙ্গার ইস্যুটা নিয়ে কথা বলতে চাই, রোহিঙ্গা আর বিষয় কি আমরা যেখানে ওখান থেকেই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের রোহিঙ্গা ইস্যুতে কি আমরা কোনো সুসংবাদ পেতে পারি কিনা, বা এটা বাংলাদেশের কোনো ভালো কিছু আমরা আশা করছি কিনা সামনে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের অংশের উত্তরে বলবো যে অভিবাসীদের ব্যাপারে আমি ওর সাথে একমত যে আপনার এইভাবে চাইলেই বের করে দিতে পারবে না। আর তাছাড়া ওই ট্রাম্প আসার আগে প্রচুর অভিবাসী তাদেরকে বাসে উঠিয়ে দেওয়া হয়, এবং এই রিপাবলিকান গভর্নররা কি করেছে টেক্সাস সহ অন্যান্য অঙ্গরাজ্যে যেসব অবৈধ অধিবাসীরা আসছে তাদের একটা বড় অংশকে বাসে তুলে দিয়ে এই নিউ ইয়র্ক ডেমোক্রেটিক স্টেটগুলোতে পাঠিয়ে দিচ্ছে। নিউ ইয়র্ক, তারপর মিনেসোটা, ইলিনয়, এখানে এসে তাদেরকে ক্যালিফোর্নিয়াতে, এবং এদেরকে ভালো ভালো হোটেলে তুলে বেশ যত্নের সাথে রাখা হয়েছে, যার ফলে অনেক সাধারণ মানুষ অনেকে ক্ষুব্ধ হয়েছে। যেটাকে বলা হয় যে ডেমোক্রেটসরা যে হারলো তার একটা কারণ হচ্ছে এই যে সাধারণ মানুষরা ক্ষুব্ধ হয়েছে। তবে একটা কথা তো বলা যায় যে অভিবাসীদের একবার যারা আসে তাদেরকে সহজে বের করে দেওয়াটা মানে ঠিক আমেরিকান কনস্টিটিউশনেও অ্যালাউ করে না, জুডিশিয়াল প্রসেসেও অ্যালাউ করে না, এবং বিশ্বব্যাপী আমেরিকার যে ইমেজ সেটার প্রেক্ষাপটেও অ্যালাউ করে না। আর রোহিঙ্গাদের ব্যাপারে আপনি যেটা বললেন যে রোহিঙ্গাদের ব্যাপারে আমরা আমেরিকার উপরে আস্থা রাখতে পারি কি না, আমার মনে হয় না। ওরা ট্রাম্প প্রশাসন যেভাবে ব্যয় সংকোচন করছে, আমার তো মনে হয়, সন্দেহ হয় যে আগামী দিনে এই বছরে রোহিঙ্গারা এখানে থাকলে আমেরিকানরাই কিন্তু সিংহভাগ খরচ বহন করছে। এটা ট্রাম্প করবে কি না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এদিক থেকে চিন্তা করতে গেলে বাংলাদেশকে অবশ্যই তাকে ওই আগেকার যে স্থূল নীতি ছিল যে একেবারে কিছুই করা হচ্ছে না, তুমি আন্তর্জাতিক এর দিকে তাকিয়ে আছো আর এদিকে রোহিঙ্গারা বছরের পর বছর আমাদের জায়গা নষ্ট করছে, এখন আমাদের পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনা উচিত। এবং সেখানেই কিন্তু ব্যর্থতা। আমাদের পররাষ্ট্র নীতি যে পরিচালনা করছে তারা এই ভারতের এই উগ্র মনোভাব সেটার বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছে না। রোহিঙ্গাদের ব্যাপারে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা উচিত, কেননা আমাদের সীমান্তে আরাকান আর্মি কিন্তু সব নিয়ন্ত্রণ করছে। অথচ আগেকার নীতি ছিল সেই টাটমাডাও বা বার্মার গভর্নমেন্টের সাথে একমাত্র যোগাযোগ রাখা আর চায়নার হাতে ছেড়ে দেওয়া যে চায়না সলভ করবে। এটা করে
কোনোভাবেই আমরা এগুতে পারবো না। আনফর্চুনেটলি এটা আমাকে বলতেই হয় যে এই সরকারেও যে পররাষ্ট্রনীতি উপদেষ্টা তিনি কোনো উদ্যোগই নিচ্ছেন না, বরং বলছে যে আমেরিকা আগে কিছু নিয়ে গিয়েছে, তারা হয়তো আবার নিয়ে যাবে। মানে এত অর্বাচীন কথা, কয়জন নিবে এটা নিয়ে একটা প্রশ্নই ওঠে না। বরং আমার মনে হয় আমরা যদি নিজের ইনিশিয়েটিভে আমাদের সেনাবাহিনী যে গোয়েন্দা বাহিনী তারা যদি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে, আরাকান আর্মিকে চাপ দেয়, আরাকান আর্মি তো আমাদের সাথে যুদ্ধ করে পারবে না। আরাকান আর্মি অলরেডি মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করতেছে এবং তারা রীতিমতো আমাদেরকে আসলে এই সমস্যাটা সমাধানের বিকল্প ব্যবস্থা নেওয়া এটাই উচিত এখন আমেরিকার সুযোগ, দিকে। এটাই সুযোগ। এই আরাকান আর্মিকে যদি আমরা ডাকি, প্রধানকে ডেকে চাপ দেই যে হয় তুমি রোহিঙ্গাদের দায়িত্ব নাও, কেননা এই আরাকানে শেষ পর্যন্ত কিন্তু রোহিঙ্গা আর রাখাইন এদের পাশাপাশিই থাকতে হবে। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশ্ব রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নিয়ে। তিনি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন, আমেরিকার 47তম প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। আশা করছি তিনি যে যুদ্ধ থামানোর কথা বলেছেন এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় তিনি একটি বড় ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা করছে সবাই এবং তাকিয়ে আছে সবাই সেই মার্কিন প্রেসিডেন্টের দিকে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।